যিনি দিতে পারেন তিনিই তো শিক্ষক, আমরা তো পারিনি সবটা। তাহলে বড় ভুল হয়েছে তো। এটা 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 খুব অদ্ভুত একটা পয়েন্ট। আমি টের পাই মাঝে মাঝে, তবে এটা টের পাই আমার ভিতরে কেউ একটা আছে। তাহলে ওখানে গ্যাপ হয়েছে, গ্যাপ আর হয়েছে। কোনো একটা স্লটে আবার ঢুকলি, হুম, এই এই আবার একটা বাইপাস করে গেল। হয়। এটাই সিস্টেম। আচ্ছা, এটা অনেকে জানে না। এটা যিনি কবিতা লিখেছেন তিনি তিনি কোন জায়গা থেকে কবিতা লিখেছেন সেই জায়গাটা ঢুকতে পারবো আমরা? সেই পতিতাবৃত্তি করতে গিয়ে কোন পুরুষের ও রসে তার গর্ভে সন্তান সে জানে না। নমস্কার, উৎসব টিভিতে সকলকে স্বাগত। সময়টা আজ থেকে 60 বছরেরও বেশি আগের। যারা হাওড়া জেলার মানচিত্র সম্পর্কে সচেতন তারা অবশ্যই রূপনারায়ণকে খুব ভালো করে চেনেন, তার অবস্থান সম্পর্কে খুব ভালো করে জানেন। শ্যামপুরের শশাটির অন্তর্গত ডিহি মণ্ডল ঘাট এই জায়গায় জন্মেছিলেন তিনি। আজ আমাদের সঙ্গে উৎসব টিভির প্রথম পর্বে রয়েছেন একজন প্রথিতযশা শিক্ষক। তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয় মণ্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয়। তখন ছিল মাটির স্কুল, সেখানে কোনো রকম জানালা দরজা এসব ছিল না। অর্ধেন্দুবাবু নামে এক শিক্ষকের সংস্পর্শে তিনি এসেছিলেন। যেটুকু ছোটবেলার কথা তিনি মনে করতে পেরেছেন সেই জায়গা থেকে তিনি জানিয়েছেন অর্ধেন্দুবাবু তার উপর দায়িত্ব দিতেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, এইভাবে জোরে জোরে পড়ানোর। ক্লাসে যেটা কম বেশি সবাই আমরা ছোটবেলায় করেছি। তো সেখানে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে চতুর্বেদের পর পাঁচে পঞ্চবানের জায়গায় চলে আসতো পঞ্চানন্দ। তার ব্যাখ্যা তিনি খুব সুন্দরভাবে দিয়েছেন। তো সেই পঞ্চানন্দতলা তার বাড়ির সামনেই একটি জায়গা ছিল। তো পাঁচে যদি পঞ্চবান হতে পারে তাহলে পাঁচে পঞ্চানন্দ কেন না? সুতরাং সেই জায়গা থেকেও একটা মিষ্টি মধুর বকুনি মাখা শিক্ষা সেই ছোটবেলায় প্রাথমিক স্কুলের স্মৃতিতে তার উঠে আসে। তিনি আজ আমাদের উৎসব টিভির এই পর্বের অতিথি। তিনি পাঁচারুল শ্রীহরি বিদ্যা মন্দিরের স্বনামধন্য শিক্ষক সত্যব্রত মণ্ডল। সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকের স্মৃতিতে উঠে এলো নানা কথা। চলুন, বেশি কথা একদম না, শুনে নিই তিনি নিজে কি বলছেন। স্যার, অবসরের পর একটা নতুন বছরের সন্ধ্যা, কেমন মনে হচ্ছে? অবসর কি সত্যিই মানে অবসর বলে কি কিছু হয়? আচ্ছা, আমি একটা ছোট্ট কথা এর মাঝখানে বলে দিই, না হলে ব্যাপারটা কানেক্ট করতে হয়তো অনেকের অসুবিধা হবে। সেটা হচ্ছে যে আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক শ্রী সত্যব্রত মণ্ডল মহাশয় 2025-এর ডিসেম্বরে অফিসিয়ালি শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছেন। কিন্তু যে কারণে আজ এখানে এসে পৌঁছেছি স্যারের সাথে কথা বলার জন্য, শিক্ষকতা এবং একটা প্রফেশনাল লাইফ অনেকেরই থাকে। প্রফেশনাল লাইফে আমরা অনেক রকমের প্রফেশন দিয়ে নিজের জীবন নির্বাহ করি, জীবিকা নির্বাহ করি, কিন্তু সব কিছু পেরিয়েও আমার মনে হয় যে এমন একটা জীবন থাকে যেটা মানুষ সবসময়তেই খুঁজে বেড়ায়, সবসময়তেই তার পিছনে ছোটে, যেটা সব সময় হয়তো অর্থ উপার্জনের জন্য নাও হতে পারে। আমাদের ভারতবর্ষে অফিসিয়ালি 60 বছর বয়স হলে আমরা মালা পরিয়ে দিয়ে বলি যে হ্যাঁ বাবা চলো ঠিক আছে, তোমার এবার অবসর নেওয়ার পালা। কিন্তু আসলেই কি তাই হয়? বা স্যারের শিক্ষকতা জীবনটা কেমন ছিল সেটাও আমরা একটুখানি শুনবো, জানবো, বা তার পেরিয়ে আরো অনেক কথা শুনবো, জানবো। জানি না কি হবে, বাট হবে, কিছু একটা তো হবে, দেখা যাক। আর যে কথা বলার জন্য বলা, আজ আমি
স্যারের কাছে পড়েছি একটা দীর্ঘ সময়। আমার মতো অনেক ছাত্রই আছেন সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে রাদার, যারা অবশ্যই আমার মতোই স্বীকার করেন যে একজন সফল মানুষ হতে গেলে তার পিছনে একজন খুব বড় মাপের শিক্ষকের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতখানি। তো সেই জায়গাটা একটুখানি ধরার চেষ্টা করব। আর স্যার, আপনাকে বলি, আজ আমি ছাত্র হিসেবে আপনার কাছে আসিনি, আমি আপনার জীবন দর্শনকে ক্লাস 5 থেকে কাছ থেকে দেখেছি। তখন এসব দর্শন টর্শন তো বুঝতাম না, কিন্তু তবু বড় হয়ে বুঝেছি কিছু জিনিস হয় না মানুষ হারিয়ে পায়। তো আমি হয়তো পুরোটা হারাতে দিইনি, কিছুটা হয়তো ছিল, যার কারণে এতগুলো বছর পরেও সেই টানটা আমি সমানভাবে অনুভব করি। এবং আজকে এসেছি আপনার কাছে একজন শ্রোতা হিসেবে বলতে পারেন, বা যারা আরো আপনার কথা শুনতে ভালোবাসেন তাদের প্রতিনিধি হিসেবে বলতে পারেন। মানে সব থেকে জীবনের অনেক কিছু পাওয়া হয়, যে পাওয়াগুলো অনেক মূল্য দিয়ে সেগুলো পেতে হয়। এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা পেতে চাই খুব সহজে, তাড়াহুড়ো করে সে পথের মধ্য দিয়ে যা কিছু পেয়েছি সেগুলো জীবন পরিপূর্ণ করতে পারেন। কিন্তু প্রশ্নটা তো এটাই যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসে যে অবসর। অবসর মানে অবস্থিত হয়েছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা। মানে শিক্ষক শিক্ষক ছাত্র, একটা বিদ্যা মন্দির, তার যে জগৎটা, সেই জগৎটা আর বাইরে যে জগৎটা, এই দুটো জগৎকে যদি মেলানো যায় কখনো, তাহলে ছাত্র শিক্ষক, শিক্ষক বাইরের জগৎ থেকে প্রকৃতি সব থেকে বড় জ্ঞান ভাণ্ডার, একটা বড় বই। এই কেন বলছি বই, এটা বলছি হয়তো আজকের এই জায়গাটা এসে অনুভব করি, মানে আমি পরিপূর্ণ সফল নয়। শিক্ষকতা করতে গেলে যে যা কিছু পেতে হয় সেগুলো তো আমি সব নিতে পারিনি, দিতে পারিনি তা। কিন্তু আমার মনে হয়েছে এখন যে আমার তো ছোট্ট ঘর, কুঁড়ে ঘর, নিকানো মাটির উঠোন, উঠোনে বকুল গাছ আছে, সেখানে কলা পাতায়, শালের পাতায় আমি আন্তরিকতার সঙ্গে কিছু খেতে দিয়েছি। আমার যেটুকু খুব অল্প সম্পদ ছিল আমার জ্ঞান, আমি দিন ভিখারি জ্ঞানের দিক থেকে, স্কুলে শিক্ষক হওয়ার যোগ্য দিক থেকে তা জানি না, হয়তো সেখান থেকে কোনো একটা বিশেষ ওই আকাঙ্ক্ষা অতৃপ্ত কিছু দিতে পারার না পারার যন্ত্রণা যখন মানুষের মধ্যে আসে, তখন তাদের মধ্যে থেকে একটা সৃজনীয় একটা কথা চলে আসে, যে কথাগুলো ছাত্র ছাত্রীদের দিলে তারা ভাবে যে স্যার তো কিছু দিয়েছিলেন, কিন্তু সেটা তো সঙ্গে সঙ্গে রিয়েলাইজেশন হবে না। তার মানে হচ্ছে আমি, তোরা যখন প্রথমে 5-এ ভর্তি হলি, তখন আমি কি বলেছি, ভয় দেখিয়েছি, শাসন করেছি, ওইখান থেকে শাসন করেছি, আমি ঠিক করছি, কখনো কখনো বেড়া দিতে হয়। ঠিক, মানে বলেছি বেড়া না দিলে তো গাছটা বড় হবে না, সবাই খেয়ে নিতে পারে। তা জানি না এটুকু যে কাজ হচ্ছে কোনো শিশুকে ঠিক একদম তাকে শৃঙ্খলা বেড়া দাও, নৈতিকতার, মূল্যবোধের সমস্ত, সহানুভূতি, শ্রদ্ধার সমস্ত বেড়াগুলো ধীরে ধীরে দিতে হবে। যদি ওটা দেয়া যায়, যিনি দিতে পারেন তিনিই তো শিক্ষক, আমরা তো পারিনি সবটা। শিক্ষক হচ্ছে বন্ধু, ফ্রেন্ড ফিল হচ্ছে বড় গাইড। হয়তো মনে পড়ে যে প্রসঙ্গক্রমে যে একজন আদর্শ শিক্ষকের অবসর হয়, আদর্শ তো আমি নই, আদর্শ
জানতে আজীবন ব্যাপী শিক্ষা জলেটা ওঠা পারে না। ঘোড়াটা ভর্তিই হয় অমূল্য সম্পদ, সব নলেজ। তো সেখানে কখনো কখনো আমি এটা বলছি, যখন আমি ক্লাসে ঢুকি আর কি, বা যখন তারা হয়, আমি সত্যি স্বীকার করছি যে আমি কি বলি আমি নিজেই জানতাম না, আমাকে বলাচ্ছে কি। এটা হতে পারে না। আমি এমন কথা বলেছি আমি নিজেও জানি না আজকে। সব বলে স্যার আমি এটা বলেছি, আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা, আমি যতটা কাছ থেকে দেখেছি সেই অভিজ্ঞতা থেকে বলি, আপনাকে যখন ক্লাসের বাইরে দেখতাম তখন আপনি একটা অন্য মানুষ, কিন্তু ক্লাসের মধ্যে যখন আপনি ঢুকলেন বা আমরা সবাই উঠে দাঁড়িয়ে আপনাকে অভিবাদন জানালাম, এবং আপনি জেনারেলি বই হাতে নিয়ে পড়াতেন না, হয়তো সিলেবাসটা দেখার জন্য একবার পড়াতেন বা কি গল্পটা আছে একবার দেখার জন্য বইটা হয়তো হাতে নিলেন, বেশিরভাগ সময়তেই আপনি বই ছাড়াই পড়িয়েছেন পুরো, মানে অধিকাংশ সময় যেটা দেখেছি। তো ক্লাসের বাইরে একটা অন্য মানুষ, এবং ক্লাসের মধ্যে যখন সেটা যে কোনো ক্লাসই হোক, সেটা ছোট ক্লাস হোক বা বড় হায়ার ক্লাস হোক, এই যে ট্রানজিশনটা, একটা চৌকাঠ, একটা দরজা, যেটা আমি একজন শিক্ষক, আমি স্কুলে যখন অন ডিউটি আছি তখনও আমি একটা মানুষ, কিন্তু ক্লাসের মধ্যে ঢুকে আমি মানুষটা বদলাচ্ছি, কিছুটা হলেও বদলাচ্ছি। এই যে একটা রূপান্তর, এটা কিভাবে হ্যান্ডেল করতেন? এটা কি সব সময়তে মানে করতে হতো, বা ভেতর থেকে কোনো ফোর্স পেতেন যেটা আপনাকে করাতো যে হ্যাঁ এবার আমাদের পরবর্তী প্রজন্মকে আমাকে কিছু দিতে হবে, এই যে একটা তাগিদ? নিশ্চয়ই সব শিক্ষকরাই না, সেটা না, মনে করেন। এটা যে মানে আমি যতটুকু জানি, আমি সেই জানাটাকে, যে ওই জানাটা তো আমার তো আয়োজনটা অল্প, উপকরণটা অল্প, সেই উপকরণগুলো জ্ঞানের উপর খুব অল্প, কিন্তু সেই অল্পটাকে যদি সুস্বাদু করতে চাই, তাদের কাছে অমৃত করতে চাই, সেইটাকে সুস্বাদু করতে বাইরে ইন্টিগ্রেন্টসগুলো জগৎটা নিতে হবে। ওকে। এবার এই যে নেচার, যে প্রকৃতি, যে জগৎ, এই জগৎই হচ্ছে মূল। আমি এই প্রকৃতি জগৎ থেকে নিয়ে এসে আসতাম উপকরণগুলো, নানান ঘটনা, বিচিত্র, সেই আমার জীবনে অনেক নানান ঘটনাগুলো সেইখান থেকে এখানে নিয়ে আসতাম। ওইটা যখন দেখতে যে যেটা পড়াচ্ছি সেটার সঙ্গে ম্যাচ করে যাবে, আমি ওটা পরে পড়বো গল্পটা, তোমার গল্পটা। এবং খুব মনে পড়েছে তখন কোনো একটা বিষয় আমি পড়াচ্ছি, যারা আরও 2002-03-এ যারা ছাত্রছাত্রী, তারা বলছে যে এখনো পর্যন্ত সেই নকশিকাঁথার মাঠটা তাদের মনে আছে কীভাবে কী করে। আহা। এবং যে স্যার ওই যে জায়গাটা সাজুর যে 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 রূপায়ের যে মৃত্যুর এই যে শোকটা জসীমউদ্দিনে, যেটা, সেটা তো সংস্কৃত অলঙ্কার, আমি জানি না আমি কি বলেছি। এবং তারা স্মরণ করিয়ে দিল যে স্যার আপনি এটা পড়িয়েছেন আমাদের, আমি যা দিই তা ফেরত দিতে পারি না, সেটা তো ওরা দেবে, ছাত্রছাত্রীরা। ঠিক, মানে সম্পর্ক আমি চাই না, আমি তো দেয়ার মালিক, আমি তো দিলাম, তোরা সেইগুলো ফেরত দিবি তো আমায়। ঠিক, আমি তো সম্পদ ওখানে দিয়েছি, সেই সম্পদগুলো কেউ বলছে, ওই সম্পদটা চিনতে গেলে তাকে তো কতগুলো, তাকে কোয়ালিটিজ অর্জন করতে হবে, যেহেতু এটা বাংলা। এবং একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যখন হোস্টেলে যাওয়ার আগে, খুব শৈশবে আর কি, ক্লাস 4 পর্যন্ত গ্রামে ছিল, আমি একটা এই প্রসঙ্গে একটা বলি যে আমি যদি বাংলা বিষয়ে না নিয়ে পড়তাম, আচ্ছা, তা কি হতো ভুলটা, আমি জগৎটা পেতাম। এবং শুধু ওটা নয়, এবং যিনি আমাদের পড়াতেন কলেজ ইউনিভার্সিটি, যিনি পড়াতেন বাংলা, ভুল করতাম। এবং তারা কি দিয়েছেন হয়তো আমি সবটা নিতে পারিনি, আমি হয়তো খুব অল্প পার্সেন্টেজ পেয়েছি বা সেটা দিয়েছি, তাদের তো যে খাঁটি ছিল আমি পুরোটা নিতে পারিনি আমার অজ্ঞানতার জন্য, কিন্তু যেটুকু পেয়েছিলাম সেটুকু আমি দিয়েছি, সেটা তো ফিরে নেবার। এই প্রসঙ্গে একটা মানে আমার আমার মনে পড়লো যে খাদ্য শৃঙ্খলের যে পিরামিডটা আমরা পড়ি, প্রথম উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, প্রত্যেকটা স্টেপে
মানে 10% করে মাত্র শক্তি পরের স্টেপে যায়, হ্যাঁ সবটা কিন্তু যায় না, এরকম একটা ব্যাপার হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, মানে সূর্য আমাদের পৃথিবীতে যে শক্তিটা দেয়, উৎপাদক মানে মূলত গাছপালা সেই শক্তিটাকে কনভার্ট করে, এবং সেই গাছপালাকে যখন কোনো প্রাণী খায় সে কিন্তু তার কিছুটা শক্তিই পায়, কিছুটা শক্তিই সে পায়, পুরোটা কিন্তু পায় না। মানে মূল উৎসটা সূর্যের আলো, হ্যাঁ, কিন্তু ওই ওই যেটা ওই পেলো, ওটা যে পেলো হ্যাঁ। ওটাই কিন্তু ওকে ওটা বাঁচিয়ে আকর, রেখেছে। ওটা আকর, ওটা হচ্ছে বীজ। কিভাবে মিলে যায়? হ্যাঁ, ওটা মিলবে যদি সে যদি অল্প করেও নেয়। এটা হচ্ছে যে ঠিক আছে, তাহলে কোনো দামি জিনিস উৎস যেখানটা, ঠিক। দামি জিনিস যে উৎস হয়, সেই উৎস থেকে যখন সে দান করছে যাকে, সে উৎসের দিকে যাবে। হুম হুম, এটা তো প্রকৃতির নিয়ম। ওই বিখ্যাত সেই রূপ সনাতন শ্রীজীব গোস্বামী। আচ্ছা। এখন তখন বৃন্দাবনে তো সবাই তো সাধক, বড় বড় বৈষ্ণব সাধক সব। তো বর্ধমানে কোনো এক দরিদ্র ব্রাহ্মণ শুনেছে ওখানে সব বড় বড় সাধক আছে, এতগুলো ছেলে মেয়ে সংসারটা চালাবে কি করে, প্রচণ্ড কষ্ট, বলে ওখানে গেলে যদি ওরা কিছু, বৃন্দাবনে হেঁটে হেঁটে। এবং সনাতন গোস্বামী কি কাকে চেনে, তখনকার সময় গভীর অরণ্যে গাছের তলা হয়তো নদী যমুনার তীরে সাধনা করছে, খুঁজতে খুঁজতে হচ্ছে না, মিলছে না, যাকে খুঁজছে মিলছে না, হাঁটছে, দেখি এটা গাছের তলায় একজন বসে রয়েছে। তো যখন ব্রাহ্মণ, দরিদ্র আমার ক্লান্ত বিষণ্ণ অবসন্ন দেখে যখন যাচ্ছে, প্রণাম করে বলে, কেন আমার কাছে এসছিস কেন? তার পারিবারিক দুর্দশার কথা বলল। বলার পর বলে, ব্যাপার, বলে একটা নুড়ি নিয়ে সনাতন গোস্বামী তার হাতে দিয়েছে, সোনা। আচ্ছা। দরিদ্র ব্রাহ্মণ সোনার লোভে সেই স্থান ত্যাগ করল। যেতে যেতে তার ওই যে বোধি, ইনটিউশন, সেই ইনটিউশন ওকে বারবার ভেতরে যন্ত্রণা দিচ্ছে, বলে একবার ভাব, বিচার কর, বিচার 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 করে দেখ, যে সোনা দিয়েছে সে সোনা চায় না, হ্যাঁ, না হলে সে দেবে কেন? রাইট? সে কত বড় দাতা সে, যে সোনার খনিতে আছে সে সোনা দেয়, সে ভোগ করে না। বলে ও সঙ্গে সঙ্গে এবার ছুটেছে, পায়ে পড়ে গেছে, বলে এর থেকে দামি জিনিস আমার কাছে আছে, সেইটা আমায় দে। তার মানে সোনাটা সব থেকে দামি জিনিস নয়, না, তার যেটা থেকে, তার কাছে আছে। হ্যাঁ, তার থেকে, তার কাছে আছে কিছু সম্পদ, সেই সম্পদটা আমায় দিন। বলে দেওয়ার না, এটা পাওয়ার, পেতে হয়। আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতেই হবে, সব দিতেই হবে, দেয়াটা আন্তরিকতা থাকলেই হবে। ও খুব খুব ছোটবেলা খুব মনে পড়ে, তখন তো আমার তো ছোটোখাটো শরীর, তো গাছে উঠতাম, কোনো একটা গাছে, উঁচু গাছে, আমার সামর্থ্য নিয়ে একটা গাছে উঠে দেখতাম, আমি দেখতাম যে যদি শরৎকাল হয়, ধান ক্ষেত, আমি না দূরের দিকে তাকিয়ে থাকতাম, সেই দূরের দিকে তাকিয়ে থাকতে আমার 6-7 বছর বয়স, কিন্তু আমি যেন ভেসে যাচ্ছি কোনো একটা জায়গায়, আমার এইটা ফিল হতো। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে এত ভালো লাগছে কি করে, এই কী ব্যাপারটা হচ্ছে। এবং আমি যখন মানে কলেজে পড়ি, তখনও বড় তেঁতুল গাছে উঠে গিয়ে দেখছি, আমাদের এখানে রূপনারায়ণ নদীটা দেখা যায়, সেই একই রকমভাবে ভেসে যাচ্ছি। কিছু ব্যাপার আছে, কিছু তো ব্যাপার আছে, কিছু তো ব্যাপার আছে। যারা জন্ম শিক্ষক হয় তারা প্রকৃতির কাছ থেকে পেয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে আপনি কি শিক্ষকতা পেশাটাকে বেছে নিয়েছিলেন, নাকি এই গল্পটা শুনে আমার এই প্রশ্নটা মাথায় এলো, শিক্ষকতা পেশাই আপনাকে বেছে নিয়েছে? না, এখন ব্যাপার হচ্ছে আমার তো সাধারণ মানুষ, আমি যদি ওটা ভুল করে বাংলা না পড়তাম আর ভুল করে শিক্ষক না হতো, তাহলে গড়বড় হয়ে যেত। মানে কি যে বলছি যে যদি আমি যদি ভুল না করে শিক্ষকতা করতাম, আচ্ছা, ভুল না করে, তাহলে বড় ভুল হয়ে যেত।
এটা 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 খুব অদ্ভুত একটা পয়েন্ট, জানি না এটাকে কিভাবে বলা উচিত, বাট আচ্ছা আপনি যদি শিক্ষকতা পেশায় না আসতেন, হতেই তো পারতো, কেননা শিক্ষকতা পেশায় আসতে গেলে একটা পরীক্ষা টরীক্ষা দেওয়া সমস্ত কিছু ব্যাপার থাকে, তো ওটা ওটা ধরুন হলো না বাই এনি চান্স, তখন হয়তো হলো না, আপনি যদি শিক্ষক না হতেন তাহলে কি হতেন? না না, ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি শিক্ষক না হতাম, সত্যি কথা বলছি, আমি সব কিছু ভাবিনি। মানে এই ব্যাপারটা না, হয়ে না, না, গেছে না, না, নাকি? না, না। পরে কি হবো না হবো ওইটা তখন ছিল না। আচ্ছা। আমার এইটুকু মনে ছিল যে ওইসব চাকরি পেয়ে না পাই, ওই চাকরি পাওয়ার আগে তো সবচেয়ে পৃথিবীর আপন জন খারাপ মাকে হারিয়েছি, চাকরি জাস্ট আগে, তো যার জন্য বেঁচে থাকা ছিল সেই চলে গেল। আমার তারপর আস্তে 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 আকর্ষণ কমতে থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আমি পরে রিয়েলাইজ করেছি যে এটা থাকে, তো ওটা আমি ভাবিনি। কিন্তু এটা যখন আমি এই বয়সে যখন রবীন্দ্রনাথ, লালন বাউল্য যখন চর্চা শুরু করেছি দীর্ঘ 24-25 বছর, আমি তখন ওটা জানতে গিয়ে এই যে রুটটা তৈরি হয়েছিল, ওই 1 2 3 4 5 6 7 8 9 10 জগৎ এই যাচ্ছে, চেন ওয়াইজ তো পিরামিড যাচ্ছে। আর ওটা তো পিরামিড না, ওটা তো যায় তো সার্কেলে, এবং ঠিক ডিএনআরএ যেমন সার্কেলে জল যেতেই থাকে, পেঁচিয়ে থাকে। হ্যাঁ, একটা জায়গায় বন্ডিং হলো, আবার ছাড়াছাড়ি হবে। যখনই দিতে থাকবে কেউ, অটোমেটিক আর একটা কিছু পেয়ে যাবে। প্রকৃতি নিয়ম এটা। হ্যাঁ, প্রকৃতি হচ্ছে নেচার, তো প্রকৃতি সাধারণত সবচেয়ে বড় সাধনা, এবং প্রকৃতির সাথে রবীন্দ্রনাথ, প্রকৃতির সাথে ও যখন ওই কি বলছি যে, নালে ওই কথা কেউ বলে, আমার জন্মান্তরের মধ্যে যে আমাকে নিয়ে যাচ্ছে, আমার সুখ দুঃখ হাসি কান্না এই পরপর নিয়ে কে সে আমার জীবন দেবতা, কিন্তু আমার সঙ্গেই আছে, তিনি আমাকে পরিচালনা করছে। তো আমার ওই কথা মনে হয়, উনি অত আমি মানে আমার ভিতরে কেউ একটা কিছু করাচ্ছে, এটা আমার মনে হয়, আমি টের পাই মাঝে মাঝে, তবে এটা টের পাই আমার ভিতরে কেউ একটা আছে, সে কিছু একটা করাচ্ছে। এবং ওই যে বললো যে ক্লাসে যখন এই যে মুডটা, যে ব্যাপারটা হয়, ওই যে ব্যাপারটা একটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে করতে হয় না, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি নিজে ওর কোনো ব্যাখ্যা পাই, এবং তোরা ছেড়ে যাওয়ার পর ধীরে 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 ওইটা শেষেরটা আবার এসেছিল। মাঝখানে অনেক উত্থান পতন গেছে, অনেক অবশ্যই অনেক, এবং এই জায়গাটা যারা চিন্তা করে বা তাদের অনেক কিছু ব্যাপার মূল্য দিতে হয়, সেটা নাহলে হবে না। কিন্তু ওইটা পরবর্তী শেষে চাকরি জীবনে ওইটা আবার ফিরে এসেছিল, যার কিন্তু ফিরে এসেছিল ওটা, যারা দেখার তারা পাওয়ার তারা পেয়ে গেল, কিন্তু সংখ্যাটা কম। এই প্রসঙ্গে আসি, আপনি ঘুড়ির সুতোর একটা খুব সুন্দর উদাহরণ দিতেন, যে সেই সুতোটা মানে একটা সময় কেটেছে, কাটার পর সেটা উড়ে উড়ে চলে যাচ্ছে, আমি ধরছি তার পিছনে ধরার চেষ্টা করছি, কিন্তু সেটা থেকে 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 আমার থেকে দূরে চলে যাচ্ছে। যে ছাত্রছাত্রী বা শিক্ষাদান প্রসঙ্গেই আপনি কথাগুলো বলতেন, যে একটা ক্লাসের মধ্যে মানে নানান রকমের ছাত্রছাত্রী সেখানে থাকে, তাদের নেওয়ার একটা ব্যাপার থাকে, যে হয়তো হতে পারে যে এই ক্লাসের মধ্যে 10 জন আমার দেখছি তাদের সাথে আমার ভাইবটা ম্যাচ করছে, বা আমার কথাগুলো তারা বুঝতে পারছে, বাকিদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, আপনার ক্লাসে বহুবার হয়েছে। ইনফ্যাক্ট আমরাও যখন পড়তাম বহু বন্ধুর কাছে শুনতাম, কি বললো কিছুই বুঝলাম না, এন্ড অল দ্যাট। এটা হয়েছে, এটা খুব নর্মাল ব্যাপার। কেননা আমিও পার্সোনালি ফিল করেছি মাঝে মাঝে যে আজ একটু কম বুঝলাম, আর আজ একটু বেশি মাথার উপর দিয়ে গেল, বা কোনো দিন বা আজ বেশ ভালো, বেশ ক্লাসটা করে সেই যে একটা মজা, একটা মানে মনের ভিতর থেকে উঠে আসা একটা ইউফোরিয়া কাইন্ড অফ থিং, সেটা আমি ফিল করছি যে হ্যাঁ আমার খুব মজা হচ্ছে, আজ আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। এইটা সিংহভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হয়তো বহু ক্ষেত্রে আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ এরা নিচ্ছে মানে আমিও দিতে পারছি, এটা আপনারও একটা স্যাটিসফ্যাকশন। বা বহু ক্ষেত্রে দেখেছেন যে হচ্ছে না, বা এই গ্রুপটা এর মধ্যে হয়তো মাত্র কয়েকজনই আমার ব্যাপারটা বুঝতে পারছে, বাকিটা হচ্ছে না। বা সেক্ষেত্রে কি সেই মতো করে তাদের
মানে কিভাবে এই সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করেছেন? না না, আপনি তো বহু ছাত্রছাত্রী পড়িয়েছেন। এখানে এই বিষয়টা হচ্ছে যে প্রথমত কথা, যদি কোনো ক্লাসে বিশেষ করে হায়ার ক্লাসে 11-12 যদি বাংলা যে সিলেবাসটা, যেটা প্রথমত আমার মনে হয়েছে সিলেবাসটা ঠিক নেই শেষের দিকে। আচ্ছা, এটা আমি স্বীকার করছি। আমি আগেই বলেছি আমি কিন্তু শিক্ষক হওয়ার জন্য জন্মগ্রহণ করি, কিন্তু আমাকে একটা জায়গায় যেতে হয়েছে, তার জন্য আমাকে এগুলো করতে হয়েছে। এটা একটা পার্ট, কো-কারিকুলার অ্যাক্টিভিটি, এটা একটা পার্ট, অবশ্যই। মূর্তি একটা পার্ট, সমস্ত কিছু এক একটা অংশ নিয়ে পরিপূর্ণ হওয়ার চেষ্টা করেছি, ওকে, চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে সবচেয়ে সহজ কথা যেটা, সব থেকে সহজ, সেই সহজ কথা যখন ছেলেরা কিছু বুঝতে পারছে না, লাইফটাকে কঠিন করে ফেলেছে। এবার স্টুডেন্ট মানে কি, সে একটা হেরিডিটি থেকে বিলং করছে, সে মানে সে তার বাড়ির যে পরিবেশ, সেখান থেকে ব্যাপারটা এক্স্যাক্টলি, মানে তার আপব্রিঙ্গিংটা, তার বড় হয়ে ওঠাটা, এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যে কথাগুলো বলছি, জীবনের কথা বলছি, যেখানে যা শরৎচন্দ্র স্টাইলে, বীরসিংহ বন্দ্যোপাধ্যায় স্টাইলে, কি মানিক বন্দ্যোপাধ্যায়, আমার জানা তো প্রশ্ন নেই, কিন্তু আমি যখন বলছি সেটা এইখান থেকে, তো এই জীবন থেকে নেই, বাস্তব থেকে নেই, সেই গল্প, সেই ঘটনার যখন আমি এটা দিচ্ছি, মানে সব থেকে সহজ, ওকে, সব থেকে সহজ। যদি কারো সেটা বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে তার কোথাও কিছু সমস্যা আছে, কোনো একটা জায়গাতে কিছু তো একটা গ্যাপ তৈরি হয়েছে, যার কারণে সেটা ব্রিজ হচ্ছে না। আমাদের সঙ্গে যারা বাংলা অনার্স, তখন তো সবাইকে ভর্তি নিত, পি ডিভিশনে ভর্তি হচ্ছে, আচ্ছা, ক্লাস সবাই করতে পারবে, কিন্তু পরীক্ষা হবে 3 মাস পর, ফার্স্ট ডিভিশন সে যাব। আচ্ছা, 24টা সিট ছিল, 24টা, হ্যাঁ, মানে সম্ভবত 75 জন পরীক্ষা নিয়েছিল, 24টা সিটের সিট ছিল, এবং প্রায় সব ফার্স্ট ডিভিশন, প্রায় বাংলা আচ্ছা, পড়ার জন্য। আচ্ছা, আমি জানি কেন হবে না, আমি জানি হবে না। যে প্রশ্নটা দিয়েছিল সেই সম্ভবত আমরা তখন হয়তো কত 3-4 এরম টাইপের, সেই তার আগে একটা 10.5 সেকেন্ডে প্রশ্ন ছিল বাংলা, আমরা এখনো মনে আছে। আচ্ছা, একটা ভাবার্থ দিয়েছিল, বোধ পরীক্ষাটা স্টাইল ছিল, বানান ভুল কেন, কারণ সহ উল্লেখ করো, আর রচনা ছিল শরৎচন্দ্রের নারী সমাজ বাস্তবতা, এরকম টাইপ যে মনে পড়ছে আমার। মানে ভীষণই সেগুলো কি বলবো, মানে গভীর পড়াশোনার বিষয়। আমরা 12 পড়ার পর তারপর তো ওখানে, কিন্তু ওই যে তোকে বললাম, খুব ভালো করে বলেছি, 12-11 কলেজে পড়েছি, হ্যাঁ, 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 রাইট, তারপরে অনার্সে যাচ্ছি। কিন্তু ইন্টারেস্টিং, যারা 11-12 পড়েছি, বাকি যারা বাইরে থেকে এসছে, সেতে চান্স পায়, তখন তাদের বেশ হয়নি। কারেক্ট, 11-12 তখন কলেজে পড়ানো। হ্যাঁ, যে কারণের জন্য আমাদের ওটা যা হচ্ছে সব লিখে দিয়েছি। এবার যখন রেজাল্ট বেরোচ্ছে, আমি সুবীর কি হবে, সুবীর ফার্স্ট হয়েছে 100-র মধ্যে 40, সুবীর ফার্স্ট হয়েছে 100-র মধ্যে 40। আচ্ছা, জিতেন্দা বড় সিনিয়র ছিল, হাতে লেখা অসাধারণ। আচ্ছা, আমাদের যে গড বলতেন বাংলা পড়াতেন, সুধীন্দ্র ভট্টাচার্য বলতেন, বলে এর জন্য নোবেল প্রাইজ দেওয়া উচিত, শুধু হাতে লেখার জন্য। হোস্টেলে পেয়ে গেল ওর জন্য, হোস্টেলে বলছে ও তো লেট করেছে, মানে বাউন্ডেলে, মানে আমরা যখন 19-20 যে অনার্স পড়ছি, তখন 30-32 বছর হয়। খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো যখন আসছে, এবার আমাদের পরে যখন ক্লাসে যখন হতো, 24 জনের ক্লাসে ছোট ঘরে হতো, টাইম ঠিক ছিল না। আর ওই তোর কথাই আবার ফিরে যাই আমি, যে ওই যে পড়ানো মাথাতে চলে যাচ্ছে, খানিকটা ঢুকছে, এর ব্যাপারটা হচ্ছে কি, যখন কোনো স্যার ক্লাস করছেন, তিনি যে জায়গায় যাচ্ছেন, মাঝখানে হয়তো 2টো সিঁড়ি আমি পরে গেছি, মানে আমার মনোসংযোগটা নেই, আচ্ছা, আমরা অন্য চিন্তা চলে গেছি, তাহলে ওখানে গ্যাপ হয়েছে, কোনো একটা স্লটে আবার ঢুকলি, আবার একটা বাইপাস করে গেল, হয় এটাই সিস্টেম। আচ্ছা, এটা অনেকে জানে না। এটা আমি শেষের দিনে ছেলেদের জিজ্ঞাসা করে বলছিলাম যে কিছু চিরন্তন সত্য কথা স্বীকার করবি। আচ্ছা, এইগুলো হয়, হ্যাঁ স্যার। তোরা কি করছিস, ধর আমি যা কিছু বলেছি, যা কিছু করেছি, তোরা কেউ শুনিস, মনটা অন্য জায়গায়, কিন্তু আমি বলেছি তোকে, তুই 5 মিনিট শোন, পরে শুনতে বাইপাস করে যা, 5 মিনিট যেটা শুনবি তুই, সেটাই মনে থাকবে। তা তুই 5 মিনিট শুনতে মনে থাকলো, এর মনে থাকলো না, তার মনে থাকলো, তার মনে থাকলো, তাহলে এখানে এই ব্যাপারটা চলতেই থাকে। তার মানে তুমি শিক্ষককে অপমান করতে পারো না।
এটা হতে পারে না। হুম হুম এটা অঙ্ক নয় বটে না। সাহিত্য নির্দিষ্ট কোনো উত্তর হয় প্রশ্নের, জানতে জানা নেই। না না, সেটা হ্যাঁ মানে নির্দিষ্ট কোনো অ্যান্সার হয় না। যিনি কবিতা লিখেছেন তিনি তিনি কোন জায়গা থেকে কবিতা লিখেছেন সেই জায়গাটা ঢুকতে পারবো আমরা? আমাদের অনেকের পক্ষে অসম্ভব ওটা সেটা। সৃষ্টি, হ্যাঁ এটা তো পারবো না। আমরা যতটুকু পারলাম, আমি যতটুকু পারলাম আমি ততটুকু ছেড়ে দিলাম, হুম ছেলেরা ততটুকু আবার দেবে। এই তো সে সৃষ্টি। নিল, হ্যাঁ সেটা যার যার চিন্তা থেকে হতে পারে। তাহলে কি হচ্ছে এবার বাংলার ক্ষেত্রে যখন কোনো যে কোনো একটা, হুম হুম তাহলে প্রকৃতির সঙ্গে যাদের কোনো নিবিড় যোগ না থাকে হুম তারা সাহিত্য জগতে রসের সন্ধান পাবে। প্রকৃতির সঙ্গে কানেকশনকে যদি আমি ডিনাই করি তার মানে তো আমি সব থেকে বড় শিক্ষককেই ডিনাই না না, করছি। তাহলে তো সেই তো এই আমাদের এই গৌতম, ঋষি গৌতম, ঋষি কৌতুক। জবালা সত্যকামের কর্মীতে হুম, হুম, হুম। বিখ্যাত, আমার খুব প্রিয় সত্যকামের চরিত্র। হুম, তো খুব ছোট্ট করে, তো জবালা একটা জঙ্গলে একটা ধারে ধারে একটা কুড়ে করে তার 8-10-11 ছেলেকে নিয়ে থাকে। তো ও মাঝে মাঝে জঙ্গলে যায়, এটা করতে করতে দেখেছি নদীর ধারে ঋষি সবাইকে পড়াচ্ছে সব, ওকে হ্যাঁ সব, তো কি যে কোনো ব্রহ্মজ্ঞান দেওয়া রাজার ছেলেদের। তো বাচ্চা ছেলে মাকে গিয়ে বলেছে, মা আমি ওই ঋষির কাছে যাবো আর ব্রহ্মজ্ঞান শিখবো। তো জানে না বাচ্চা ছেলে ব্রহ্মজ্ঞান কি। হুম। তো মানে ব্যাপারটা তার কাছে খুব ইন্টারেস্টিং 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 সে জানেই না, কিন্তু মাকে বলেছে, মা তো জানে না। রাজাদের ব্যাপার, আচ্ছা ওরা আচ্ছা ভিখারি কি করবে, আমার তো গরিব। নাছর বন্ধা কান্নাকাটি করে বলে ওকে হুম ভালো করে যত করে রাস্তা মারা দেখিয়ে দিয়েছি, দিয়ে দাঁড়িয়ে গেছে। ওদের বলছে, কি বলছো দাঁড়িয়ে কেন, কিছু বলবে? বলে, আমি ব্রহ্মবিদ্যা শিখতে যাই। আপনি কি শেখাবে না আমায়? আচ্ছা হাসছে, হুম সব ছেলেরা হাসছে রাজা। কেননা সে লোয়ার ক্লাস থেকে হ্যাঁ, মানে হুম হুম বলে, ঠিক আছে তোমার বাবার নাম সব বলো, বংশ গোত্র পরিচয় আর কি। গোত্র, হ্যাঁ, right. বংশ পরিচয় একদম সে বলতে পারে। হুম 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 ছেলেরা তো হাসছে সবাই। হুম আচ্ছা ঠিক আছে, তুই মাকে আবার জিজ্ঞাসা করে এসো পরের দিন। তো মা গেছে বাড়িতে, গিয়ে আর মাকে জিজ্ঞাসা করে, মা কেঁদে এখন? মা বলতেই পারছে না, ছেলেকে জড়িয়ে দেয় আর শুধু কাঁদে। তো মা কাঁদছে দেখে ছেলে তো মাথা কিন্তু কাঁদে না, আচ্ছা উঠেছে, মাথা কাঁদছে কেন? এই জবালা যৌবন বয়সে পতিতা ছিল। আচ্ছা সেই পতিতা বৃত্তি করতে গিয়ে কোন পুরুষের ও রসে তার গর্ভে সন্তান সে জানে না, তাই তিনি বলতে পারছেন বলতে পারে না। আর কাঁদে ঠিক যতটুকু বলেছে, পরের দিন সত্যকে আমার গেছে, আচ্ছা ঠিক মা যতটুকু বলেছে ঠিক ততটুকুই ঋষিকে বলল, তুমি ব্রহ্মবিদ্যার উপযুক্ত কেন? এটা তো আমাদের উপনিষদে আছে, কেন পরে বলছি। তাহলে কিন্তু রাজার ছেলেদের যেখানে হুম সে একলব্য, হুম 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 কাঠ ওর আঙুলটাই কেটে দেয়, দলিত তো, কিন্তু পড়ায় না। ওকে গরু চড়ায়, কাঠ কাটায়, সারাদিন জঙ্গলে থাকে, পশু চড়ায়, এটাই ওই তার কাজ, হুম হুম ওটাই তার কাজ। অনেকদিন পর দেখছি যে সত্যকাম আসছে, সে দেখছি তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, যাওয়া। আচ্ছা কি ব্যাপার, কি ব্যাপার তোমার শরীর থেকে? সে দেখতেই পাচ্ছে, সে আবার কি যাবে? বললাম, জানি না তো। সত্যি কথা বলে, সত্যকাম তুমি জঙ্গলে কি করো? আচ্ছা আমি গাছকে ভালোবাসি, পাখির গান শুনি, হুম হুম নদীর জলের সব ঝর্ণার শব্দ, আমি এই করি। গাভীকে ভালোবাসি, কোলে নিই, ওখান থেকে পেয়ে গেছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছে প্রকৃতির কাছ থেকে, সব কানেক্টিভ। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সন্তান। এই কানেকশনটা না হলে তো না 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 না, একটু সব কানেকশন সম্ভব না। এবং ওই যে বলছি, যে সন্তান মাতৃভক্ত, হুম হুম এটা বললাম, সন্তান অনেক। আমরা বলি মোটা মাথায় বলি নারীর টান, কিন্তু ব্যাপারটা আসলেই না, না, এতটা সহজ আমরা নয়। মুখস্থ করেছি সবকিছু মন্ত্র, ঠিক হ্যাঁ হ্যাঁ আত্মস্থ করতে পারি, আত্মস্থ আহা। কিন্তু সবচেয়ে সহজ যেটা, সেটা কঠিনের পথে জানতে হবে। ওই জন্য সহজ পথটা সব থেকে দামি, সহজ। তখন সে বললাম কিছু জানিনি।
এতক্ষণ শুনলাম সত্যবাবুর জীবন দর্শন নিয়ে, তার শিক্ষকতা জীবন নিয়ে, তার জীবনের নানা অংশ নিয়ে, নানান রকমের কথা, তার শিক্ষা দেবার ধরন এবং আরও অনেক কিছু। পরবর্তী পর্বে চোখ রাখুন, কান রাখুন, উৎসব টিভির সঙ্গে থাকুন এই মানুষটার সম্পর্কে আরও কিছু জানতে। পর্ব আকারে আসতে চলেছে আরও অনেক কিছু, আরও অনেক কথা, আরও অনেক অজানা কথা, অচেনা কথা, যেগুলো একজন অচেনা, আপাত চেনা বা অতি পরিচিত একজন মানুষেরও জীবনের অন্য একটা দিক আমাদের সামনে তুলে ধরবে, এ আমি নিশ্চিত। সঙ্গে থাকুন।